সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে আমরা সবসময় কিন্তু চেষ্টা করে থাকি আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ কিন্তু হচ্ছে কিডনি। এই কিডনির মাধ্যমে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন টক্সিক পদার্থ শরীর থেকে বের করে দেয় কিন্তু এই কিডনি, অর্থাৎ কিডনির ফাংশন কিন্তু অনেক বেশি রয়েছে। দর্শক, আজ আমরা কিন্তু চেষ্টা করব কিডনি সংক্রান্ত বিভিন্ন ধরনের যত জটিলতা রয়েছে, যত ধরনের ডিজিজ রয়েছে, সেই বিষয়গুলো আজকে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা অথবা ক্রনিক কিডনি ডিজিজ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিয়ে আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে। ডাক্তার এম এ সামাদ 1958 সালের জুন মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। 1982 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 30 থেকে 40 হাজার পর্যন্ত মানুষ কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছে, অর্থাৎ তাদের কিডনি বিকল হয়ে যাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে এখন এই মুহূর্তে আসলে পরিসংখ্যানটা কি? প্রথমেই যেটা বলতে চাই যে কিডনির কাজ আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেয়, এটা যেমন গুরুত্বপূর্ণ, তাছাড়া এটা কিন্তু যদিও ছোট দুটো কিডনি কিন্তু অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন আমাদের লোহিত কণিকা তৈরি যেটা হয় সেটা কিন্তু কিডনি ডেথোপার্টিন এই লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে। আমাদেরকে যে হাড় আছে এগুলোকে মজবুত রাখার জন্য ভিটামিন ডি অ্যাক্টিভেশন করে এই কিডনি, এবং ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এগুলো থেকে শুরু করে আমাদের শরীরের যত ধরনের কেমিক্যাল উপাদান আছে যে কোনো একটা যদি বেড়ে যায় বা কমে যায় তাহলে আমাদের মৃত্যু হতে পারে। কিডনিকে বলা হয় মাস্টার কেমিস্ট, সে সবগুলো কেমিক্যাল উপাদান কাটায় কাটায় ব্যালেন্স রাখে। অতিরিক্ত পানি খেলে কিডনি সেগুলো বের করে দিচ্ছে। তো আমাদের অ্যাসিড বেস থেকে শুরু করে এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ কিডনি করে থাকে। যদি কোনো কারণে কিডনির কার্যক্ষমতা কমে যায় বা ব্যাহত হয় তাহলেই আমরা কিডনি বিকল বলি আমরা, বা কিডনি যদি আক্রান্ত হয় সেটাকে আমরা বলি কিডনি রোগ বা CKD, ক্রনিক কিডনি ডিজিজ। এটার মানে হলো যে কোনো অসংখ্য অনেক কারণ আছে, তার মধ্যে প্রধান কতগুলো যদিও কারণ, সেই কারণে যদি কিডনির কার্যক্ষমতা ব্যাহত হয়, ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং সেটা যদি 3 মাসের বেশি যাবত স্থায়ী থাকে অর্থাৎ ভালো না হয়, তখনই কিন্তু আমরা এটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলি। এবং এই ক্রনিক কিডনি ডিজিজ যদি সমস্ত বিশ্বের কথা চিন্তা করি তাহলে প্রায় 85 কোটি। যদি আমাদের দেশের যে পরিসংখ্যান আছে সেগুলো বিভিন্ন জায়গায় যদিও জাতীয়ভাবে পুরোপুরি পরিসংখ্যান নাই, এবং বিগত 20 বছর যাবৎ বলে আসছি 2 কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। কিন্তু রিসেন্ট কিছু স্টাডি এবং ডাটা সেগুলোতে যে উপাত্ত পাওয়া যায় তাতে দেখা যায় বাংলাদেশে প্রায় 3,80,00,000-এর মতো লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। আর যখন এই সমস্ত রোগের কারণে সেটা বছরের পর বছর কিডনির যে ছাঁকনি আছে 24 লক্ষ সেগুলো ক্ষয় হয়, এবং যে ছাঁকনিটা একবার নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর ফিরে আসে না। আমাদের অনেক অঙ্গ আছে, যেমন লিভার যদি আমরা অর্ধেক কেটে ফেলি আবার এটা কিন্তু তৈরি হয়ে যায়। আমাদের মাসুল যে জায়গায় কাটিয়ে এগুলো জোড়া লেগে যায়, কিন্তু কিডনির ছাঁকনি যদি একবার নষ্ট হয়ে যায় ওই ছাঁকনিটা কিন্তু আর ফিরে আসে না। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে সেই ছাঁকনিগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, সেটা মাসের পর মাস, বছরের পর বছর ধরে। যে কারণগুলো আছে সেই কারণগুলো যদি আগে থেকে না জানা যায়, না যদি চিকিৎসা করা হয়, যদি আমরা না সচেতন থাকি, ক্ষয় হতেই থাকে হতে হতে যখন একদম পঞ্চম ধাপে চলে যায় অর্থাৎ কিডনির ক্ষমতা 15 ভাগের নিচে চলে আসে, তখন কিন্তু আমাদের আর তেমন কিছু করার থাকে না। তখন এই যে কিডনি খারাপ হয়ে গেল তার বিকল্প চিকিৎসার জন্য আমাদের প্রস্তুতি নিতে হয়। বাংলাদেশে প্রায় 30-35 লক্ষের ডায়ালাইসিস লাগে। দীর্ঘস্থায়ী কিডনি রোগ তো দীর্ঘ বললে তো ছোট, শর্ট টাইমও তো আছে। অর্থাৎ ক্রনিক যখন বলি তার বিপরীতে কিন্তু অ্যাকিউট আছে। আবার অ্যাকিউট মানে কিডনি রোগ যেটা বা কিডনি বিকল যেটা,
সেটা হলো অনেকগুলো কারণ আছে, যেমন কারো ডায়রিয়া বমি হলো, অথবা রক্তক্ষরণ হলো, অথবা বিষ বেদনার বড়ি আমরা যেরকম খাই এগুলো খাওয়ার জন্য এসব সমস্ত কারণে হতে পারে, অথবা অনেক অনেক রোগ আছে, যেমন পাথর যে যদি আটকা পড়ে যায়, কোনো সিভিয়ার কোনো ইনফেকশন হয়, আর যদি কোনো হার্ট ফেলিওর হয়, যেমন অ্যাক্সিডেন্ট হলো, প্রচুর রক্তক্ষরণ হলো, অথবা অ্যাক্সিডেন্টের পরে দেখা গেলো ইনফেকশন আছে কিন্তু সেটার সংক্রমণগুলো ভালো করে চিকিৎসা করা হয় নাই, সেখান থেকে সারা শরীরে সেই জীবাণু ছড়িয়ে যেয়ে সেপসিস হলো, এবং সেখান থেকে যদি কয়েক ঘন্টার থেকে কয়েক দিনের মধ্যে যদি কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, সেটাকে বলা হয় আকস্মিক কিডনি রোগ বা কিডনি বিকল। এবং সেটা যদি তাৎক্ষণিকভাবে চিকিৎসা করা যায়, আমি তাৎক্ষণিক বারবার এই গুরুত্বটা এই জন্য দিচ্ছি যে কারণ রোগ হলেই কিন্তু তার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা করতে হবে, কিন্তু অবহেলা করে যদি দেরি করে ফেলে তাহলে কিন্তু যেটা ঘটে যায় সেটা অনেক ভয়াবহ পরিণতি হতে পারে। সেজন্য যদি আকস্মিক কিডনি রোগ হলো, সে ডায়রিয়া বমি হোক বা রক্তক্ষরণই হোক বা ওষুধের জন্য তাৎক্ষণিক যদি চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু 90% চেয়ে বেশি ক্ষেত্রে সম্পূর্ণ এটা নিরাময় হয়ে যেতে পারে। কিন্তু ক্রনিকের ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ নিরাময় আশা করা যায় না, কিছু কিছু ক্ষেত্র বাদে, আর বাকি সব ক্ষেত্রেই দেখা যায় যে এটা ক্ষয় হতে থাকে। চিকিৎসার উদ্দেশ্য হলো যে কারণে হচ্ছে সেই কারণগুলো যদি আমরা আগে থেকেই একদম চিকিৎসা করে কন্ট্রোলে আনতে পারি, তাহলে দেখা গেলো যে 3 নম্বর ধাপে আছে, অনেক সময় 3 নম্বর ধাপ থেকে 2 নম্বরে ফিরিয়ে আনা যেতে পারে, অথবা একদম স্থির করে দেওয়া যেতে পারে ক্ষয় যাতে না হয়। আর যদি দেখা যায় যে এমন কারণ আছে যেগুলো চিকিৎসা করা যাবে না, ক্ষয় হতেই থাকছে, তাহলে কিন্তু আমরা চিকিৎসার মাধ্যমে যদি একদম প্রাথমিক অবস্থায় নির্ণয় হয়, তাহলে কিন্তু একদম যে গতিতে ক্ষয় হচ্ছে সে গতিকে একদম কমিয়ে এনে তার জীবনকে প্রায় নর্মাল জীবনের কাছাকাছি, এবং কিডনির যে ক্ষয় সেটাকে থামিয়ে রেখে কিডনিকে বহুদিন পর্যন্ত ভালো রাখা যেতে পারে। স্যার, কি লক্ষণ থাকলে একজন ব্যক্তি বুঝতে পারবে যে তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছেন? যদি ক্রনিক কিডনি রোগের কথা বলি, একইটা কিন্তু দেখা যাবে যে ডায়রিয়া হলো, বমি হলো, বা বাচ্চার বা বড় যে কারো বমির পর দেখা যায় আস্তে আস্তে প্রস্রাবের পরিমাণ কমে গেছে, কারো প্রস্রাব বন্ধও হয়ে যেতে পারে, একদম বোঝা যায় যে ডায়রিয়া হলো, যেমন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, আবার তারপরে প্রস্রাব কমে গেল এটাও যেমন বোঝা যাচ্ছে। এখানে পরীক্ষা না করেই বলা যায় যে তার কিডনি বিকল হয়ে গেছে। ক্রনিক কিডনি ডিজিজের কিছু লক্ষণ রয়েছে যেটি আসলে আমাদের সবার জানা উচিত। ক্রনিক কিডনি ডিজিজের প্রথমেই যেটা, তাদের খাওয়ার রুচি কমে যাচ্ছে, বমি ভাব থাকে, কারো চেহারা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যেতে থাকে, কারণ তার রক্ত যেটা তৈরি করে কিডনি থেকে ইরিথ্রোপয়েটিন সেটা কমে যায়, সেই জন্য রক্ত শূন্যতা দেখা দেয়। তো দেখা যায় তারা কাজ করতে যেয়ে কাজের আর তেমন মনোযোগ দিতে পারে না, কনসেন্ট্রেশনের সমস্যা হয়। কারো দেখা যায় যে বিনা কারণেই গা চুলকাচ্ছে, গায়ের রংটা আস্তে আস্তে কাদা মাটির মতো হয়ে যাচ্ছে, বদলে যেতে থাকে। কারো দেখা যায় যে রাতে উঠে বারে বারে প্রস্রাব করতে হয়। আরও যখন এটা অ্যাডভান্স হতে থাকে তখন দেখা যায় যে শরীর, মুখ এগুলো ফুলে যাচ্ছে, এবং আরও যখন অ্যাডভান্স হতে থাকে তখন বুকে পানি জমে যায়, শ্বাসকষ্ট হয়। কারো দেখা যায় হার্ট বড় হয়ে যেয়ে একটু হাঁটতে যেয়ে পরিশ্রম করতে যেয়ে হাঁপিয়ে যাচ্ছে সহজে, এরকম অনেক লক্ষণ। এবং এরপরে যত এমন কোনো অঙ্গ নেই যে যেখানে কিডনি বিকল আক্রমণ করে না, যে অঙ্গই আক্রমণ করব তখন সেই অঙ্গের জন্যই নতুন নতুন উপসর্গ দেখা দিতে থাকে। এবং রক্তে অনেকগুলো যে উপাদান বলছিলাম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, এগুলোর ইমব্যালেন্স হতে থাকে, তাদের সেলে যে ভারসাম্য সেলে নষ্ট হয়ে যায়, রক্তে অ্যাসিড বেশি হয়ে যায়, প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা লক্ষণ দেখা দেয়। এগুলো কিন্তু কিডনির ক্ষমতা যে পর্যন্ত না 70 থেকে 90% নষ্ট হয়ে না যায় এবং এগুলো দেখা যায় না, সেই জন্যই এটা সাইলেন্ট কিলার। স্যার, অনেক সময় দেখা যায় যে তারা বুঝতেই পারে না তারা কিডনিজনিত সমস্যায় তারা ভুগছে। এই ক্ষেত্রে আসলে আপনি কোন ধরনের টেস্ট করার সাজেশন দেন যে এই টেস্টগুলো করলে তারা বুঝতে পারবে, বেসিক কিছু টেস্ট, যে তারা কিডনিজনিত সমস্যায় ভুগছে বা তার কিডনির সমস্যা রয়েছে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু মাত্র 2টা টেস্ট করে, 2টা পরীক্ষা করেই আমরা বুঝতে পারি প্রাথমিক অবস্থায় যে তার কিডনি রোগ আছে কিনা। এবং সেই 2টো টেস্ট হলো, একটা প্রস্রাব পরীক্ষা করে দেখি যে প্রস্রাবে প্রোটিন যাচ্ছে কিনা, সেখানে কোনো রক্ত যাচ্ছে কিনা, সেখানে সুগার যাচ্ছে কিনা। দ্বিতীয় আরেকটা টেস্ট হলো সে রক্ত থেকে করতে হয়, যেটা ক্রিয়েটিনিন লেভেল। তাহলে একজাক্টলি তার 100 ভাগে কত ভাগ কিডনি কাজ করছে সেটা বোঝা যায়। তাহলে এই 2টো পরীক্ষা দিয়ে এবং সাথে ব্লাড প্রেশার, তো এগুলো মেপেই বোঝা যায় যে সে কিডনি রোগ আছে কিনা এবং তার জটিলতা কতটুকু আছে। তো যদি একবার যদি ধরা পড়ে যায় যে তার কিডনি রোগ আছে, তখন কিন্তু
কিডনি রোগ কেন হয়েছে সে কারণগুলো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে যাবে। তারা সব খুঁজে বের করে পরীক্ষা করে করে যে কেন কিডনি রোগ হয়েছে, তার স্টেজে আছে 1 2 3 4 5-এর মধ্যে কোন স্টেজে আছে, তার কি জটিলতা আছে, তখন তার সেই জটিলতা সব কিছু বের করে তারপর তার চিকিৎসার তার ফর্মুলা করে দিবে। এখানে দেখতে হবে যে কিডনি রোগের জন্য কারা বেশি ঝুঁকিপূর্ণ। একটা গ্রুপ আছে যে তারা খুব ঝুঁকিপূর্ণ। তো কারা এরা? যে যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, এদের শতকরা 30 জনের কিডনি আক্রান্ত হয়। যাদের বংশে কিডনি রোগ আছে, এদের বংশগত অনেকগুলো রোগ আছে, তাদের হওয়ার সম্ভাবনা আছে। যাদের ওজন বেশি স্বাভাবিকের চেয়ে, ওবেজ যারা, এরা কিন্তু রিস্কে, ঝুঁকির মধ্যে। সেজন্য বাচ্চা বয়স থেকে ওজন কন্ট্রোলের কথা আমরা বলি। যারা ওভার দ্য কাউন্টার থেকে যে বিষ বেদনার বড়ি দীর্ঘদিন যাবৎ খাচ্ছে, সেই কারণে কিন্তু তাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে, তাদের পরীক্ষা করতে হবে। যাদের বারে বারে ইউরিন ইনফেকশন হয়েছে, যাদের বারে বারে মূত্রতন্ত্রে যাদের পাথরের রোগ যাদের হয়েছে, যারা স্মোকার, স্মোকিং করে, স্মোকিংয়ে যেমন ক্যান্সার করে, স্মোকিং থেকে আমাদের হৃদরোগ, স্ট্রোক, অনেক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। সেই সাথে তাদের এই পরীক্ষাগুলো করতে হবে। পাশাপাশি যাদের বয়স 40-এর ঊর্ধ্বে, স্পেশালি যাদের 50-এর ঊর্ধ্বে, তাদেরকে বছর অন্তকে 2 বার করে তার ইউরিন এবং ব্লাডের ক্রিয়েটিন থেকে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা সম্ভব। স্যার, আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। আমরা এর মাঝে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কিডনি রোগীর সঠিক খাদ্য ব্যবস্থাপনা। কিডনি রোগীদের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনটেন করে চলতে হয়। যখন আমরা জানি আমরা কিডনি ডিজিজে আক্রান্ত, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে। এছাড়াও কিডনির বিভিন্ন স্টেজ রয়েছে, সেই স্টেজ অনুযায়ীও এক পেশেন্টের খাবার বা এক স্টেজে খাবার এক রকম হয়ে থাকে। বিশেষ করে ডায়ালাইসিসে একরকম, কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একরকম হয়ে থাকে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দেখে কিন্তু আমরা কিডনির ডায়েট কার ক্ষেত্রে কীরকম হবে সেটা ঠিক করে থাকি। যখন কিডনির ব্যাপার চলে আসে তখন কিন্তু আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হয়, কারণ কিডনি আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কিডনির কাজ কিন্তু আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের যে ভারসাম্য রয়েছে সেটাকে রক্ষা করা, আমাদের শরীরে যে অ্যাসিড ক্ষারের ভারসাম্য রয়েছে সেটাকে রক্ষা করা, এছাড়া আমাদের শরীরে যে ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে সেগুলো ইউরিনের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়া। কিডনির পেশেন্টের ডায়েট কিন্তু পেশেন্ট টু পেশেন্ট এক এক রকম হয়ে থাকে। আমি যদি ইন জেনারেল বলে থাকি, সেক্ষেত্রে কিছু নিয়মকানুন আসলে সবার ক্ষেত্রেই মেনটেন করতে হয়। কিডনির পেশেন্টের জন্য কিন্তু প্রোটিন জাতীয় খাবারের একটা রেস্ট্রিকশন থাকে, কিন্তু তার মানে এই না যে আপনি মাছ, মাংস, দুধ, ডিম এগুলো একদম বন্ধ করে দিবেন। আমাদের দেশে দেখা যায় যখনই কিডনির কথা আমরা জেনে থাকি যে আমাদের রক্তে ক্রিয়েটিনের লেভেলটা বেশি, তখনই দেখা যায় আমরা অনেক খাবার বন্ধ করে দিই, যার ফলে অনেক পেশেন্টই কিন্তু অপুষ্টি বা ম্যালনিউট্রিশনের শিকার হয়ে থাকে। সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ প্রোটিন একটা লিমিটেড অ্যামাউন্টে থাকে। পার কেজি বডি ওয়েটে 0.6 থেকে 0.8 গ্রাম প্রোটিন দিয়ে থাকি। সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ক্লাস প্রোটিন খাদ্য তালিকায় রাখতে হবে, মাছ, মাংস, ডিম এগুলো। সেকেন্ড ক্লাস প্রোটিন যেমন ডাল বা ডালের তৈরি খাবার, বিচি বা বিচি জাতীয় খাবার, বাদাম, এগুলো অবশ্যই পরিহার করতে হবে। এরপরে যদি আসি পানিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আছে কিডনি ভালো রাখার জন্য অনেক বেশি পানি খেয়ে থাকেন, এটা কিন্তু করা যাবে না। পানির ক্ষেত্রে যেটা করতে হবে, কিডনি পেশেন্টের ক্ষেত্রে একটু পানির রেস্ট্রিকশান থাকে, কারণ এটা ইউরিনের ফ্রিকুয়েশন দেখে কিন্তু একজন ডক্টর ঠিক করে থাকে কার জন্য কতটুকু পানি হবে। তবে সেক্ষেত্রে দেখা যায় 1.5 থেকে 2 লিটারের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে, এবং সেটা আপনাকে 24 ঘন্টায় পানিটা পান করতে হবে। এবং আপনি যদি আদার্স কোনো লিকুইড খেয়ে থাকেন, চা, কফি, স্যুপ, সেটাও কিন্তু এটার মধ্যে আপনাকে কাউন্ট করতে হবে। এরপরে কিডনির পেশেন্টের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়ামের যেহেতু কিডনি ফাংশনটা যখন প্রপারলি কাজ করে না, তখন এর ব্যালেন্সটাও প্রপারলি ব্লাড সুগারে কন্ট্রোল হয় না, তখন কিন্তু দেখা যায় যে সোডিয়াম পটাশিয়ামের অনেক নিয়ন্ত্রণ থাকে না। সেক্ষেত্রে অবশ্যই সোডিয়াম জাতীয় খাবার, বিশেষ করে লবণের বিষয়ে একটু সতর্ক থাকতে হয়। কাঁচা লবণটাকে এই সময় পরিহার করতে বলা হয়। রান্নায় টেস্ট অনুযায়ী পরিমিত লবণ সেক্ষেত্রে খেতে বলা হয়ে থাকে। এরপর যদি আসি পটাশিয়ামযুক্ত খাবার, অধিকাংশ কিডনি পেশেন্টেরই একটা ধারণা থাকে যে ফল বন্ধ করে দেন। কিডনির পেশেন্টরা কিন্তু ফল অবশ্যই খেতে পারবেন, সেটা অবশ্যই লিমিটেড অ্যামাউন্টে 80 থেকে 100 গ্রাম আমরা খেতে বলে থাকি পটাশিয়ামের রেঞ্জ দেখে। সেক্ষেত্রে কিডনির পেশেন্টের জন্য সবচেয়ে ভালো ফল সবুজ আপেল, নাশপাতি, পেঁপে, পেয়ারা। অবশ্যই আপনাকে সাইট্রাস ফ্রুট বা টক ফল যেগুলো রয়েছে বা অধিক পটাশিয়ামযুক্ত খাবার, ডাবের পানি, কলা, এই জাতীয় ফ্রুটসগুলো কিন্তু আপনাকে অবশ্যই পরিহার করতে হবে।
এরপরে যদি আসি হচ্ছে হাই ফাইবার জাতীয় খাবারও কিন্তু কিডনির পেশেন্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে, কারণ এই খাবারগুলো কিডনিতে দেখা যায় যে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে থাকে। এরপরে অধিক আয়রনযুক্ত খাবারও কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটু নিষেধ থাকে, সেক্ষেত্রে একটু বুঝে শুনে খেতে হবে আপনাকে খাবার। এরপরে হচ্ছে যদি আসি হচ্ছে কোন খাবারগুলো আপনি পরিহার করবেন কিডনি রোগের ক্ষেত্রে। কিডনি পেশেন্টদের কিন্তু সবজির ক্ষেত্রেও একটা রেস্ট্রিকশন থাকে, বিশেষ করে পিউরিনযুক্ত খাবার, টমেটো, শসা, গাজর, পাট শাক, পুঁই শাক, পালং শাক বা গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো থাকে সেগুলোও কিন্তু পরিহার করতে বলা হয়। কারণ কিডনি পেশেন্টদের কিছু নির্দিষ্ট সবজি রয়েছে, লাউ, চাল কুমড়া, চিচিঙ্গা, পেঁপে, করলা, এগুলো আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। যদিও সব ধরনের সবজি খাওয়া যায় না, কিন্তু কিছু করার থাকে না, একটু রেস্ট্রিক্ট নিয়মকানুন মেনে চললে আপনার কিডনিটাকে অনেক বেশি দিন সুস্থ রাখা যাবে। এরপরে হচ্ছে অনেকেরই একটা ধারণা থাকে দুধ বা দুধের তৈরি খাবার খেতে পারবেন কিনা। সেক্ষেত্রে অবশ্যই ডিপেন্ড করে আপনার ক্যালসিয়াম, ফসফরাসের লেভেলটা কেমন আছে সেটা দেখে বা সারাদিনের প্রোটিন রিকোয়ারমেন্ট দেখে কিন্তু আমরা নির্ধারণ করে থাকি। এছাড়া সাগু কিডনি ফিল্ট্রেশনের জন্য অনেক ভালো, এবং অবশ্যই আপনাকে রেড মিট অ্যাভয়েড করতে হবে। আপনারা যদি এইভাবে একটু নিয়মকানুন মেনে চলেন, একজন কিডনির পেশেন্ট কিন্তু অনেক দিন সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন, এবং কিডনিটাকে ক্রিয়েটিনিন লেভেলটাকে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতেও অনেক বেশি হেল্পফুল হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আপনার কাছে একটু জানতে চাই যে কিডনি জনিত সমস্যাটাকে আসলে প্রতিরোধ করার জন্য আমাদের কি করা উচিত, এবং সর্বশেষ আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, আধুনিক কি ট্রিটমেন্ট রয়েছে? যখন কিডনি আক্রান্ত হয়, এটা প্রতিরোধের জন্য আমাদের তাদের খাবার দাবার থেকে শুরু করে যে কারণে কিডনি রোগ হয়েছে সেগুলোর চিকিৎসা করা এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করা। আর আধুনিক চিকিৎসা বলতে অনেকেই জানতে চায় যে আর্টিফিশিয়াল কিডনি চলে এসেছে কিনা বা আমাদের লাগিয়ে নিতে পারবো কিনা। তো আর্টিফিশিয়াল কিডনি বলতে আমরা কিন্তু যে ডায়ালাইসিস করে সেটাকেও বলি। তো ডায়ালাইসিসের বর্তমান যে মেশিন সেটা কিন্তু প্রায় 300 কেজির মতো ওজন। বর্তমানে সেটাকে কমিয়ে এনে 10 পাউন্ডে আনার জন্য রিসার্চ চলতেছে এবং প্রায় সাকসেসফুলের কাছাকাছি। সিএপিডি যাতে আমরা পেটে নিয়ে আমরা ঘুরতে পারি, বেড়াতে পারি, ছোট্ট ডিভাইস 2 পাউন্ড ওজনের মধ্যে আনার চেষ্টা চলতেছে, সেটাও আশা করি শীঘ্রই চলে আসবে। এবং আর্টিফিশিয়াল কিডনি যেটা আমরা প্রতিস্থাপন করতে পারবো সেটা নিয়েও রিসার্চ হচ্ছে, আশা করা যাচ্ছে আগামী দশকের মধ্যে হয়তো আমরা সেটা পেয়ে যেতে পারি। আমরা বাংলাদেশ আসলে কত বছরের মধ্যে আমরা আশা করতে পারি সেটা চলে আসবে? আমরা দশকের মধ্যে, আমরা এখনো আগামী 1 দশকের মধ্যে আমরা হয়তো পেতে পারি। কাজেই এখন হাতের কাছে সেটা বলা যাবে না। আর প্রতিরোধের জন্য যদি আমি শুধু হেডলাইনেও বলি প্রধান কারণগুলো, প্রধান উপায়গুলো, সেটা একটা হলো যে আমাদের সচল থাকতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে, সুষম এবং পরিমিত খাবার খেতে হবে, এবং খাবারের মধ্যে অবশ্যই যেটা থাকতে হবে সেটা শাকসবজি এবং ফলমূল। যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হলো অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় যে খাবার আছে, এবং এক্সট্রা সল্ট খাই সেগুলো আমরা খাবো না। আমরা ধূমপান করব না, মদ পান করব না। আমরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করব। যদি ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোল করবে, যদি উচ্চ রক্তচাপ থাকে সেটা কন্ট্রোল করবে। তো আমরা যদি এই নিয়মগুলো যদি মেনে চলি এবং আমাদের স্ট্রেসকে যদি আমরা অ্যাভয়েড করে চলতে পারি, তাহলে আশা করি আমরা সবাই সুস্থ থাকতে পারবো এবং এই ভয়াবহ কিডনি রোগ আমরা প্রতিরোধ করতে পারবো ইনশাল্লাহ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত চমৎকারভাবে যে নিয়মগুলোর কথা আপনি বলেছেন, আশা করি এগুলো যদি আমরা মেনে চলতে পারি আমরা আমাদের কিডনিকে সুস্থ রাখতে পারবো এবং আমরা নিজেরাও সুস্থ রাখতে পারবো। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। গ্লুটাথায়ন এক অ্যান্টিঅক্সিডেন্ট। এই প্রোডাক্টটা প্রথম আবিষ্কার হয় হচ্ছে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে। দেখা যায় যে ক্যান্সার পেশেন্টদের কেমোথেরাপি যখন নেয় তখন হচ্ছে যে শরীরে অনেক ধরনের ওষুধ যাওয়ার ফলে ক্যান্সার পেশেন্ট যারা থাকেন তাদের গায়ের রং কালো হতে থাকে, চুল মাথা থেকে পড়তে থাকে, দেখতে চেহারাটা আগে থেকে আরও অসুন্দর হয়ে যায়। তো তখন এই গ্লুটাথায়নটা আবিষ্কার হয় ইনজেকশন আকারে, ইনজেকশন ফর্মে। তখন দেখা যায় যে গ্লুটাথায়ন যখন ইনজেকশন দেওয়া শুরু হয়, সো ওই কেমোথেরাপি পেশেন্টদের চেহারা আস্তে আস্তে সুন্দর হতে থাকে, স্কিনের টোনটা লাইট হতে থাকে, চুল আগে যেরকম পড়তো সেরকম পড়া বন্ধ হয়ে যায়। সো এই ধরনের চেঞ্জ দেখে সেটাই আসলে ডার্মাটোলজি সোসাইটিতে আমরা এটাকে ইন্ট্রোডিউস করানো হয় আর কি। সো এরপরে যেটা আমরা করি যে গ্লুটাথায়ন ইনজেকশনটাই আমরা হচ্ছে স্কিন ব্রাইটেনিংয়ের এজেন্ট হিসেবে কাজ করানো শুরু করি।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।